ইসকন ইস্যুতে সরকারের পদক্ষেপে আদালতের সন্তোষ প্রকাশ। জনগণের জানমালের নিরাপত্তায় সরকারকে আরও তৎপর হওয়ার আহ্বান। সাইফুল হত্যার প্রতিবাদে আজও কর্মবিরতিতে চট্টগ্রামের আইনজীবীরা। নগরী থমথমে, পুলিশের 3 মামলায় আসামি প্রায় 1500, আটক 33। 3 দফায় সড়কের সমন্বয়কদের গাড়ি চাপার চেষ্টা। সার্জিস হাসনাতকে হত্যা চেষ্টার অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। হাসিনার আমলের বাপেক্স জেরো সচিবের বিলাসিতার স্বর্গরাজ্য। অনুমোদনের তোয়াক্কা না করেই কেনেন ল্যান্ড ক্রুজার, বিপাকে আমদানিকারক। যাত্রী সংকটে আজ কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়নি পর্যটকবাহী জাহাজ। 1 ডিসেম্বর থেকে ফের চালুর সিদ্ধান্ত। এবং সংযুক্ত আরব আমিরাত থেকে কমেছে রেমিটেন্স প্রবাহ। ভিসার জটিলতাকে দায়ী করছেন প্রবাসীরা। কূটনৈতিক তৎপরতায় নিরসনের দাবি। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। ইসকন নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার। এ নিয়ে আদালতের হস্তক্ষেপের দরকার নেই। সেই সঙ্গে আইনজীবী হত্যা ইস্যুতে এখন পর্যন্ত সরকারের নেওয়া পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফারহা মাহবুব ও দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে ইসকন ইস্যুতে সরকারের পদক্ষেপ জানতে চাইলে আদালত এ মন্তব্য করেন। এ সময় রাষ্ট্রপক্ষ আদালতকে জানান, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার 3টি মামলা করেছে। এর জবাবে আদালত বলেন, সরকার যেন তাদের তৎপরতা জারি রাখে। ইসকন নিষিদ্ধ ইস্যুতে রাষ্ট্র খুব ভালোভাবে সামাল দিচ্ছে ও পদক্ষেপ নিচ্ছে। সেখানে আদালতের আলাদা করে হস্তক্ষেপের কোনো দরকার নেই জানিয়ে দেশের জনগণের জানমালের নিরাপত্তায় সরকারকে খেয়াল রাখতে বলেন হাইকোর্ট। কোর্ট খুব সুন্দর সমাধান দিয়েছে এবং কোর্টের আদালতের আদেশে আমরা খুবই সন্তুষ্ট। কোর্ট বলছে যে যেহেতু রাষ্ট্রযন্ত্র এখানে সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে, এটা আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং হায়দ্রাবাদ অথবা সিকিমের মতো যদি একটা রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করতে পারে, এদেশে যদি দাঙ্গা লাগাতে পারে, তাহলে তারা খুব সহজে বাংলাদেশটাকে দখল করে নিতে পারবে। কারণ তাদের অতীত ইতিহাস হচ্ছে হায়দ্রাবাদকে দাঙ্গা লাগিয়ে দখল করা, তাদের অতীত ইতিহাস হচ্ছে সিকিমকে তারা দাঙ্গা লাগিয়ে দখল করে নিয়েছে। এখন তারা ইসকনের মাধ্যমে, সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশে যদি দাঙ্গা লাগাতে পারে, তাহলে তারা বাংলাদেশটাকে খুব সহজে দখল করে নিতে পারবে। আমরা যখন হিন্দু মুসলিম দাঙ্গা লিপ্ত হয়ে যাবে, তখন তাদের দখল করে নেওয়াটা খুব সহজ হয়ে যাবে। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় এখনো থমথমে চট্টগ্রামের পরিবেশ। আদালতের সামনে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন করে কর্মবিরতি পালন করছে আইনজীবী সমিতি সহ অন্যান্য আইনজীবীরা। সংঘর্ষের ঘটনায় 3টি মামলায় আসামি করা হয়েছে 1476 জনকে। এখন পর্যন্ত 33 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনো কোনো মামলা হয়নি আইনজীবী সাইফুল হত্যার ঘটনায়। সহকর্মী AKM নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে চট্টগ্রামে। আদালতের সামনে সাইফুল হত্যার ঘটনায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি ঘোষণা করেছে জেলা আইনজীবী সমিতি। বৃহস্পতিবার সকাল থেকে আদালত পাড়া এলাকায় মানববন্ধন করে আইনজীবী সমিতি। এতে সংহতি প্রকাশ করেন সব আইনজীবীরা। এ সময় সাইফুল হত্যার সাথে জড়িতদের বিচারের দাবি জানান তারা। আলিফকে আজকে হত্যা করেছে, কালকে আমাকে, পরশু আপনাকে হত্যা করেছে। সুতরাং আদালত অঙ্গনে যারা এই পরিবেশ নষ্ট করেছে, ন্যাশনাল জাতীয়তাবাদী আইনজীবী ছাত্রী পরিষদ ন্যাশনাল পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি যে খুনি ওদের সবার শাস্তি দাবি চাই। এবং আমার এলাকা থেকে কখনো এই ভাইয়ের ক্লিয়ারের পক্ষ হয়ে আমি বলছি, কোন ভাই এর বিপক্ষে কোন লয়ার বা কোন আইনজীবী আমাদের ভাইয়ের, আইনজীবী ভাইয়ের আমরা রক্তের বদলা না পাবো, বিচার না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচি চলবে। এদিকে বুধবার সন্ধ্যায় নগরীর কোতোয়ালি থানায় 3টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ। এসব মামলায় আসামি করা হয়েছে 1476 জনকে। এখন পর্যন্ত সংঘর্ষের ঘটনায় মোট 33 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে 26 জন পুলিশের উপর হামলা করেছে এবং 7 জন আইনজীবী আলিফ হত্যায় জড়িত বলে জানায় পুলিশ। তবে এখনো কোনো মামলা হয়নি আইনজীবী সাইফুল হত্যার ঘটনায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন চট্টগ্রামের আইনজীবীরা। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, কর্মবিরতিতে কি বলছেন আইনজীবীরা, বিস্তারিত জানাবেন।
এই যে আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফ হত্যাকাণ্ডের কারণে পুরো আইনজীবী সমাজ কিন্তু খুবই ফুঁসছেন। তারা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল সমাবেশ মানববন্ধন করছেন। কারণ আমরা সকাল থেকে দেখেছি গতকালকে যেভাবে আইনজীবীরা আদালতে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন, তারই আজই ধারাবাহিকতায় আজও কিন্তু সকাল থেকে আদালত প্রাঙ্গণ এলাকায় জেলা আইনজীবী সমিতির সামনে এবং পুরো আদালত পাড়া এলাকায় কিন্তু আইনজীবী সমিতির নেতা কর্মীরা সহ সর্বস্তরের যতগুলো আইনজীবী রয়েছেন, শিক্ষানবিশ আইনজীবী নবীন প্রবীণ সবাই কিন্তু মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছেন। তারা বারবার বলছেন আইনজীবী আরিফকে কিন্তু প্রকাশ্যে দিবালোকে মধ্যযুগীয় কায়দায় কিন্তু কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় ভিডিও ফুটেজ দেখে যাদেরকে শনাক্ত করা হচ্ছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে কিন্তু কঠোর শাস্তির দাবি করছেন তারা। এবং তারা যদি বলছেন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে আটকের পরে আসলে আদালতে নিয়ে আসার পর যে তার অনুসারী ভক্তরা এবং সনাতনী কিছু মানুষ যে আদালত এলাকায় তাণ্ডব চালিয়েছেন, ভাঙচুর চালিয়েছেন, এইসবের ঘটনায় যারা জড়িত তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় নেওয়া হয়। এবং আমরা আইনজীবী সমিতির সভাপতির সাথে কথা বলেছি, আইনজীবী সমিতির আরো যারা নেতারা আছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলেছেন আইনজীবী আরিফ হত্যাকাণ্ডে যাদেরকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি যারা এই আসামিদের পক্ষে যেসব আইনজীবী দাঁড়াবে তাদেরকেও কিন্তু আইনজীবী সমিতির পক্ষ থেকে এবং আইনজীবীরা কিন্তু প্রতিহত করবেন বলে বলছেন। পাশাপাশি চিন্ময় কৃষ্ণ প্রভু কারাগারে যে ডিভিশন পেয়েছেন সেই ডিভিশন বাতিলের জন্য তারা কোর্টে আবেদন করবেন বলে আমরা জানতে পেরেছি। আরেকটা বিষয় যেটি আপনাকে জানিয়ে রাখি, গত মঙ্গলবারের সকালে মূলত চিন্ময় কৃষ্ণ প্রভুকে আদালতে আনার পরে মূলত তাকে যখন ম্যাজিস্ট্রেট ছয়ের আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো যায়, তারপর তার অনুসারীরা যখন চিন্ময় কৃষ্ণ প্রভুকে প্রিজন ভ্যানে তোলা হয় তখন তার অনুসারীরা আদালত পাড়া এলাকায় অবরুদ্ধ করে প্রায় ঘন্টা থেকে 1.5 ঘন্টা বিক্ষোভ মিছিল করে। তখনই কিন্তু পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং তখন তারা পুরো আদালত পাড়া এলাকায় তাণ্ডব চালায়। এরই এক পাশে আদালত পাশে কিন্তু সাইফুল ইসলাম আরিফকে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনা আসলে পুরো খুবই ফুসছে চট্টগ্রামের মানুষ। এবং গতকালকে 4 দফা জানাজা নামাজ শেষে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনুতি এলাকায় আসলে দাফন করা হয় সাইফুল ইসলাম আরিফকে। নগরের পাশাপাশি তার এলাকা লোহাগাড়ার মানুষও কিন্তু খুবই ফুসছেন, তারাও এই ঘটনায় জড়িতদের ফাঁসির দাবি করছেন। তো চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী AKM নাজিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে বহনকারী গাড়িতে ফের ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার সকালে কুমিল্লা থেকে ঢাকা ফেরার পথে রাজধানীর মাতুয়াইল ও গুলিস্তানে আলাদা দুর্ঘটনার শিকার হয় তাকে বহনকারী গাড়িটি। মাতুয়াইলে ট্রাকটি আঘাত করে পালিয়ে যায় আর গুলিস্তানে আঘাত করে একটি মিনি ট্রাক। এই ঘটনাকে পরিকল্পিত হামলা সন্দেহ করে গণমাধ্যমকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন হাসনাত আব্দুল্লাহ। এর আগে বুধবার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে সন্ধ্যায় চট্টগ্রামে হাসনাত ও সার্জিসের গাড়ি বহরে একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয় একটি ট্রাক। এই ঘটনায় ট্রাক ও চালককে আটক করে পুলিশ। পরিকল্পিতভাবে পতিত ফ্যাসিবাদের দোসররা দেশে ভয়ানক পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবিতা পরিষদের মত বিনিময় সভায় এই বক্তব্য করেন তিনি। বলেন, ইসকন নিয়ে ভারতীয় মিডিয়ার অপপ্রচার উদ্দেশ্য প্রণোদিত। দুর্নীতির মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দেননি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জেসমিনের করা আবেদনের শুনানি 3 মাসের জন্য মুলতবি করে বৃহস্পতিবার আদেশ দেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বিভাগ। ভুয়া লেটার অব ক্রেডিট খুলে জনতা ব্যাংক থেকে 85 কোটি 87 লাখ টাকা আত্মসাতের অভিযোগে জেসমিনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। 2022 সালে এই মামলায় জেসমিন ইসলামের জামিন নামঞ্জুর করেন হাইকোর্ট। ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদনটি করা হয়।
মানহানির অভিযোগে করা মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মিকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার এ মামলায় তাকে জামিন দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদের আদালতে আত্মসমর্পণ করেন তাপসী তাবাসসুম উর্মি। এর কিছুক্ষণ পর জামিনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। গেল ৮ অক্টোবর তাপসী তাবাসসুম উর্মিকে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জাকির হোসেনের আদালত ২৮ নভেম্বর হাজির হওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে ২৮ নভেম্বর তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির হতে সমন জারি করেন বিচারক। এর আগে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে একই আদালতে তাপসীর বিরুদ্ধে মানহানির মামলা করেন। আদালত আসামির আবেদন 500 টাকা বন্ডে সেই জামিনের আবেদন মঞ্জুর করেছেন। আমরা জামিনের বিরোধিতা করেছিলাম। আমরা বলেছিলাম যে এই আসামি সরকারের একজন সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা হওয়া সত্ত্বেও তিনি সরকার সম্পর্কে যে ধরনের বক্তব্য দিয়েছেন এবং এই জুলাই আগস্টের প্রথম শহীদ যিনি শহীদ আবু সাইদ সম্পর্কে যে ধরনের অবমাননাকর বক্তব্য দিয়েছেন, এর মাধ্যমে তিনি রাষ্ট্রে এক ধরনের উস্কানি দিয়েছেন এবং তিনি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন। সামগ্রিক দিক বিবেচনা করে বিজ্ঞ আদালত জামিনের আবেদন মঞ্জুর করেছেন। মাল্টিলেভেল মার্কেটিং বা MLM কোম্পানি ডেস্টিনির এমডি রফিকুল আমিন সহ ১৯ জনের বিরুদ্ধে অর্থ পাচারের মামলায় রায় ঘোষণা পেছানো হয়েছে। রায় পুরোপুরি প্রস্তুত না হওয়ায় আগামী ১৫ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন আদালত। সকালে রাজধানীর মহানগর দায়রা জজ আদালত এই দিন ধার্য করেন। এর আগে ১১ নভেম্বর রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ২৮ নভেম্বর দিন ধার্য করেছিলেন আদালত। গ্রাহকের ২,২৫৭ কোটি ৭৮,৭৭,২২৭ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ২০১২ সালের ৩১ জুলাই ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন সহ ১২ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে তদন্তে আরও ৭ জনের নাম আসামির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। ২০১৬ সালের ২৪ আগস্ট মামলাটির চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরু করেন আদালত। আদালতের আদেশের পর সাংবাদিকদের ডেস্টিনির আইনজীবী জানান, রায় ঘোষণার নতুন যেদিন নির্ধারণ করা হয়েছে সেদিন ন্যায় বিচার পাবেন তারা। এই মামলাটি রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে ডেস্টিনির বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছিল। ডেস্টিনির বিরুদ্ধে কথিত মতে যে প্রতারণা বা মানি লন্ডারিং এর যে অভিযোগ, এটি হচ্ছে কাল্পনিক, এটি হচ্ছে সৃজিত, এটি হচ্ছে মন গড়া, এটি হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত। কোন ডেস্টিনির সাথে সম্পৃক্ত কোন ব্যক্তি ডেস্টিনির ব্যবসায়িক কার্যক্রমের বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ করেন নাই। তদুপরিও এই দুর্নীতি দমন কমিশন ইতিপূর্বে এই মামলা উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছে। আমরা বিশ্বাস করি তারা মামলা গুণাগুণের ভিত্তিতে ইনশাআল্লাহ তারা খালাস পাবেন। আমরা ন্যায় বিচার প্রত্যাশী। আমরা আশা করছি এই মামলার দায় থেকে তারা মুক্ত হবে। পরিকল্পিতভাবে পতিত ফ্যাসিবাদের দোসররা দেশে ভয়ানক পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবিতা পরিষদের মত বিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, ইসকন নিয়ে ভারতীয় মিডিয়ার অপপ্রচার উদ্দেশ্য প্রণোদিত। বিষয়টা বেশ জটিল ওই জন্য যে আমরা তো একটা মুক্তির স্বাদ পেয়েছি। জটিল এই যে মুক্তিকে আমরা কাজে লাগানো, যে আলোচনাগুলো এখানে হয়েছে, যে একটা গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলে, একটা সত্যিকার অর্থেই গণতান্ত্রিক সংস্কার করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা, এটা নিঃসন্দেহে একটা জটিল কাজ আমাদের দেশের প্রেক্ষিতে। এই কাজটাই আমাদের করতে হবে এবং এই কাজটা করার পেছনে আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হচ্ছে, যারা আমরা মনে করেছি যে ফ্যাসিবাদের পতন হওয়া দরকার, ফ্যাসিবাদকে সরিয়ে সত্যিকার অর্থেই জনমানুষের জন্য
উপযোগী একটি রাষ্ট্র নির্মাণ করা দরকার, সমাজ নির্মাণ করা দরকার। তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পতিত স্বৈরাচারের আমলে চাকুরি থেকে অন্যায়ভাবে আরোপিত আদেশ প্রত্যাহার ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদায়ন, চাকুরির বয়সসীমা ৬২ বছর করা সহ ৯ দফা দাবিতে বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ প্রতিবাদ সভা করেছে। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে এই প্রতিবাদ সভা হয়। এ সময় আগের ন্যায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড চালু করার দাবি জানানো হয়। এছাড়া কর্মচারীদের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে জাতীয় পে কমিশন গঠন এবং বেতন বৈষম্য দূরীকরণ, ন্যায় বিচার ও সমতার ভিত্তিতে ২০টি গ্রেডের পরিবর্তে 10টি গ্রেডের দাবি জানানো হয়। সচিবালয় ক্যাডার আমরা পুনরুদ্ধার করতে চাই। আমরা পূর্বের নাই সচিবালয় ক্যাডারে আবার ফিরে যেতে চাই। অবিলম্বে পে কমিশন, টাইম স্কেল, সিলেকশন গ্রেড, পেনশন, গ্র্যাচুইটির হারাহারি রেশিও বৃদ্ধির জন্য এই সবার পক্ষ থেকে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট উদাত্ত আহ্বান এবং দাবি জানাচ্ছি। আওয়ামী লীগ আমলের দুঃশাসনের বিচার চায় জাতীয় পার্টি, তবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধকরণের পক্ষে নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। দুপুরে জাতীয় পার্টির কার্যালয়ে সংবিধান কাঠামো সংস্কার বিষয়ক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সংবিধান সংস্কারে ১৯ দফা দাবি জানিয়ে তিনি বলেন, দলের প্রধান এবং সরকার প্রধান যেন এক ব্যক্তি না হয়। এখনই আনুপাতিক নির্বাচনের পক্ষে নয় জাতীয় পার্টি বলেও জানান তিনি। এছাড়াও তিনি বলেন, প্রধানমন্ত্রী সর্বোচ্চ 2 বারের বেশি সে পদে অধিষ্ঠ হতে পারবেন না। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সংবিধান সংস্কার বিষয়ক ১৯ দফা প্রস্তাবনা ঘোষণা করল জাতীয় পার্টি। যা আমাদের সংবিধান দানব সৃষ্টি করছে এবং আমাদের রাজনীতিবিদরা আমাদের লজ্জার বিষয় হলো আমরা এটাকে গণমুখী না করে অন্যান্য দেশে গণমুখী করা হয়, আমরা কেন্দ্রীভূত করেছি। প্রেসিডেন্ট এখন বর্তমানে যেটা আছে যে তারা সিম্পল মেজরিটি ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং 2/3 মেজরিটিতে বাতিল হয়ে যান। এখন 2/3 মেজরিটি থাকার কারণে প্রেসিডেন্টকে যদি থাকে তাহলে প্রেসিডেন্টকে নির্বাচিত করা, প্রেসিডেন্টকে বের করে দেওয়া দুটোই প্রধানমন্ত্রীর হাতে থাকে। সেই ব্যক্তি যাকে প্রধানমন্ত্রী যে নির্বাচিত করেন যে কোনো সময় বের করে দিতে পারেন, সেই ব্যক্তি কোনোদিনই প্রধানমন্ত্রীর নির্দেশের বাইরে, তার ইচ্ছার বাইরে কিছু করতে পারবেন না। সামরিক বাহিনী কমান্ডো স্টাফ কলেজে কোর্স সম্পন্নকারী অফিসারদের গ্র্যাজুয়েশন সনদ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মিরপুর সেনানিবাসের ডিএসসি মিলনায়তনে অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সনদ তুলে দেন অফিসারদের হাতে। এ সময় সেনাপ্রধান বলেন, দেশি বিদেশি সামরিক কর্মকর্তাদের কৌশলগত দক্ষতা বৃদ্ধিতে ও আন্তর্জাতিক সহযোগিতা উন্নয়নে ডিএসসির ভূমিকা অনস্বীকার্য। গ্র্যাজুয়েশন সম্পন্নকারী অফিসারদের অভিনন্দন জানান সেনাপ্রধান। এই কোর্সে অর্জিত প্রজ্ঞা, সংকল্প ও পরিকল্পনাকে জাতির অগ্রগতিতে কাজে লাগানোর পরামর্শ দেন জেনারেল ওয়াকার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসসির কমান্ড্যান্ট মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারি, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অধ্যাপকরা উপস্থিত ছিলেন। Your professionalism, determination, confidence and respect for others will be evident in everything that you do. Never forget the understanding those under your command and ensuring their welfare are paramount to effective leadership. চিন্ময় দাস প্রভু সনাতনী জাগরণ মঞ্চের ব্যানারে হিন্দুদের অধিকার আদায়ে সভা সমাবেশ করেছেন। এতে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন ইসকন বাংলাদেশের সভাপতি সত্যরঞ্জন বারুই। ইসকন বাংলাদেশকে নিয়ে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার ছড়ানো হচ্ছে বলে অভিযোগ তার। দুপুরে স্বামীবাগ ইসকন মন্দিরের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যুর ঘটনায় ইসকনকে জড়িয়ে চরম মিথ্যাচার করা হয়েছে।
ইসকন বাংলাদেশের বিরুদ্ধে চলমান মিথ্যা ও বিভ্রান্তিমূলক প্রচারণার সঠিক তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান তারা। এছাড়া রবিবার সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন নেতাদের সাথে সরকার পক্ষ বৈঠক করবেন বলেও জানান ইসকন বাংলাদেশের সদস্য বিমলা প্রসাদ দাস। জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের ধর্মীয় ও সামাজিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চলছে। আমরা এই বিষয়ে স্পষ্ট জানাতে চাই যে ইসকন বাংলাদেশ একটি অরাজনৈতিক ও শান্তিপূর্ণ ধর্মীয় সংগঠন, যা সারা বিশ্বের মতো বাংলাদেশেও সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহনশীলতা এবং মানব কল্যাণে নিবেদিত। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করছি যে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এ সকল ঘটনার সাথে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। এবার সচিবের প্রমোদ বিলাসের জন্য রাষ্ট্রীয় টাকায় কেনা হলো ল্যান্ড ক্রুজার। এ যেন মঘের মূল্যক মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি বিভাগ। স্বৈরাচার হাসিনা আমলে সচিব নুরুল আলমকে খুশি করতে 2024 সালে 2 কোটি টাকার গাড়ি 5 কোটি টাকায় কেনে বাপেক্স কর্মকর্তারা। সচিব নুরুল আলমের সরকারি গাড়ি থাকলেও শুধু নিজের প্রমোদ ভ্রমণের জন্য কেনে এই ল্যান্ড ক্রুজার গাড়ি। মন্ত্রণালয় থেকে নেই যার কোনো অনুমতি। শাহাদাত নিশাদের অনুসন্ধানী রিপোর্ট। শেখ হাসিনার আমলে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ে 2024 সালের প্রথম দিকে সচিবের দায়িত্বে ছিলেন নুরুল আলম। জ্বালানি মন্ত্রণালয়ের আওতাধীন রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম কোম্পানি বাপেক্সে মঘের মূল্য কায়েম করেছিলেন তিনি। দেশ টিভির অনুসন্ধানে উঠে আসে তার রাজত্ব কায়েমের চিত্র। ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাঠ পর্যায়ে কার্যক্রম পরিদর্শনের জন্য 5 কোটি টাকার গাড়ি কেনার অনুমোদন হয় চলতি বছরের 28 জানুয়ারি বাপেক্সের এক বৈঠকে। মাত্র 8টি উৎপাদন কেন্দ্র ঘিরে বাপেক্স কর্মকর্তাদের জন্য বর্তমানে রয়েছে 25টি জিপ গাড়ি, 70টি সেডান কার, যার মধ্যে অনেকগুলো গাড়ি এখনো পড়ে আছে বাপেক্সের গ্রাউন্ড ফ্লোরে। অথচ এত যানবাহন থাকা সত্ত্বেও 5 কোটি টাকায় ল্যান্ড ক্রুজার কেনেন বাপেক্স কর্মকর্তারা। এ যেন এক বিলাসী স্বর্গরাজ্য। অবাক করা বিষয়, একে তো গাড়িটি ঠিক কোন প্রকল্পে ব্যবহার করা হবে তার কোনো কিছুই উল্লেখ করা হয়নি চিঠিতে। অন্যদিকে জ্বালানি মন্ত্রণালয়েরও নেই কোনো অনুমতি। মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কিভাবে এই গাড়িটি কেনেন তা নিয়ে ওঠে প্রশ্ন। তবে এক বিশেষ সূত্রে জানা যায়, তৎকালীন জ্বালানি সচিব নুরুল আলমকে উপহার হিসেবে দেওয়ার জন্যই এই গাড়িটি কেনার প্রস্তাব ওঠে। এদিকে 2023 সালের জুলাইয়ে ব্যয় সংকোচনের উদ্দেশ্যে সরকারি কর্মকর্তাদের জন্য গাড়ি কেনা বন্ধ করে পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয়। কিন্তু সেই নীতি তোয়াক্কা না করেই 5 কোটি টাকা দামের এই গাড়ি কেনে বাপেক্স। দুর্নীতির এখানে শেষ নয়। অনলাইনে দেখা যায় টয়োটা ল্যান্ড ক্রুজার 2024 মডেলের যে গাড়িটি অর্ডার করা হয়েছিল, সেই গাড়িটির ভ্যাট ট্যাক্স সহ দাম 3 কোটি 75 লাখ টাকা। অথচ কর্মকর্তারা বাজেট করে নিয়েছে 5 কোটি টাকা। টয়োটা ল্যান্ড ক্রুজার 2024 মডেলের গাড়িটি কেনার টেন্ডার পায় নাভানা টয়োটা কার শোরুম। বর্তমানে গাড়িটি পৌঁছেছে বাংলাদেশেও। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর গাড়িটি বুঝে নিচ্ছে না বাপেক্স। গাড়ি কেনার অনুমোদনপত্রে স্বাক্ষর রয়েছে প্রতিষ্ঠানটির প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক আসাদুল্লাহর। গাড়িটি ঠিক কেন কেনা হয়েছে এ নিয়ে তার সাথে কথা বললে তিনি জানান, ওপর থেকে নির্দেশনা থাকার কারণে গাড়ি কেনা হয়েছে। নিজের স্বাক্ষরের বিষয়ে বলেন, এই চেয়ারে যেই থাকুক স্বাক্ষর করতে হয়। আমি যতটুকু জানি ওই ওয়ার্ক অর্ডারের স্বাক্ষর বলতে এখানে পদাধিকার বলে যে এটিএম অ্যাডমিন থাকুক, বুঝছেন? তো ওই মানে ব্যক্তি বিষয়টা কি চেয়ারের যে থাকুক ওই সবগুলোতেই তার স্বাক্ষর করতে হয় আর কি। মানে এই জন্য সব পার্সেজ অর্ডারই স্বাক্ষর করা লাগে। হ্যাঁ, আমি তো ধরেন নির্দেশনা পাই ওই এমডি স্যারের মাধ্যমে যতটুকু পাই আর কি। হ্যাঁ, এটা আমি যতটুকু শুনেছি উপর থেকে একটা নির্দেশনা ছিল যে বিজিএফ ছিল নাকি এরকম একটা গাড়ি কিনছে, তিতাসের কেনার কথা ছিল, আমাদের একটা কিনতে হবে। হ্যাঁ, এদিকে এই বিষয়ে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালকের সাথে কথা বলতে গেলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। আজ থেকে কক্সবাজার সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে। প্রতিদিন যেতে পারবেন 2000 পর্যটক। তবে শুরুতেই যাত্রী সংকটে বৃহস্পতিবার থেকে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচল না করার সিদ্ধান্ত নিয়েছিল জাহাজ মালিক কর্তৃপক্ষ। সহকর্মী সৌরভ দেবের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ।
অবশেষে খুলেছে সেন্ট মার্টিনের দুয়ার। কথা ছিল বৃহস্পতিবার কক্সবাজার সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু করবে। প্রতিদিন যেতে পারবেন 2000 পর্যটক। তবে প্রথম দিনই যাত্রী সংকটে প্রবাল দ্বীপে জাহাজ যাচ্ছে না বলে জানায় মালিক কর্তৃপক্ষ। লোক হয় নাই, ছাড়া প্রচুর ছাড়া আসতেছে, ফোন আসতেছে, কিন্তু টিকিট কাটার জন্য আসতেছে না। মানুষ এখনো দ্বিধাদ্বন্দ্বে আছে, ট্রাভেল বাসটা আসলে কি হবে। সম্প্রতি নাফ নদীতে ডুবোচর জেগে ওঠায় নাব্য সংকট ও মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে নিরাপত্তার অভাবে আপাতত টেকনাফ থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। এদিকে জেলা প্রশাসন জানায় সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক যাতায়াত এবং জাহাজ চলাচলের বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে কক্সবাজার শহরে জাহাজ চলাচলের ঘাট নির্ধারণ করা হয়। যাত্রী পরিবহনের অনুমতি দেওয়া হয় একটি জাহাজকে। নৌ পরিবহন মন্ত্রণালয়, তারপর আমাদের পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এর নির্দেশনা কিছু আমরা পেয়েছি সেখানে ভ্রমণের ব্যাপারে, এবং একই সাথে ট্যুরিজম বোর্ড থেকেও কিছু সফটওয়্যার সলিউশন আছে। এই সামগ্রিকভাবে এগুলো সব কমপ্লাই করে একজন পর্যটককে আসলে যেতে হবে। তবে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে একটি জাহাজকে আমরা অনুমতি দিয়েছি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে জেলা শহরের BIWTA ঘাট থেকে প্রতিদিন এ জাহাজ ছাড়ার কথা রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আগের অর্থ বছরের তুলনায় সংযুক্ত আরব আমিরাত থেকে কমেছে রেমিটেন্স প্রবাহ। এই জন্য ভিসার জটিলতাকে দায়ী করছেন প্রবাসীরা। দ্রুত কূটনৈতিক তৎপরতায় আমিরাতের ভিসার সমস্যা নিরসন চান তারা। আশিক ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন আফরিন মৌ। 2023-24 অর্থ বছরে সৌদি আরবের চেয়ে প্রায় দ্বিগুণ রেমিটেন্স এসেছিল সংযুক্ত আরব আমিরাত থেকে, কিন্তু বছর ঘুরতেই উল্টো চিত্র। এর প্রধান কারণ হিসেবে ভিসা জটিলতাকেই দায়ী করেছেন প্রবাসী বাংলাদেশিরা। ভিসা জটিলতা নিরসন না হলে এই প্রবাহ নিম্নমুখী থাকার সম্ভাবনা রয়েছে। আমিরাত থেকে বড় একটি রেমিটেন্স দেশে আসে ব্যবহৃত অটো স্পেয়ার পার্টসের ব্যবসা থেকে। অনেকেই এটিকে ব্ল্যাক ডায়মন্ডের ব্যবসা বলেও সম্বোধন করেন। একসময় এই খাতটি পাকিস্তান, আফগানিস্তানের দখলে থাকলেও বছর 10 ধরে সে স্থান নিয়েছে বাংলাদেশ। ইউনিভার্সাল পার্টস এগুলো সব গাড়ির, এভারেজ গাড়ির অ্যাভেলেবল ইউজ পার্টস পাওয়া যায়, ইঞ্জিন পার্টস এবং গাড়ির ছোট ছোট পার্টস গুলো পাওয়া যায়। আর আমার বেসিক কাস্টমার হচ্ছে আফ্রিকান ভিত্তিক আমাদের বিজনেস। আমাদের মেজরিটি 95% কাস্টমার হচ্ছে আফ্রিকান, আর গালফের বিভিন্ন দেশের মধ্যে মোটামুটি 5% কাস্টমার আছে আমাদের। স্পেয়ার পার্টস একটি লাভজনক ব্যবসা হয় বর্তমান সময়েও অনেক তরুণ উদ্যোক্তা এই খাতে বিনিয়োগ করছেন। দেশীয় মালিকানায় থাকা এই প্রতিষ্ঠানে দেশীয়দের অগ্রাধিকার দেওয়া হলেও ভিসা বন্ধ থাকায় অন্যান্য খাতের মতো এখন হুমকির মুখে। আমরা যারা এখানে উদ্যোক্তা আছি, যারা ব্যবসায়ী আছি, আমাদের চয়েসেবল স্টাফ আমরা আনতে পারতেছি না বাংলাদেশ থেকে। এটা আমাদের, আমরা ব্যবসা ধরে রাখবো, টিকিয়ে রাখবো, এটা আমাদের যারা ব্যবসায়ী আছেন সংযুক্ত আরব আমিরাত তারাই জানেন। তো আমি আশা করি বাংলাদেশ সরকারের যারা দায়িত্বে আছেন আপনারা চেষ্টা করবেন কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ডেভেলপ করে কিভাবে আমাদের বিষয়টা ওপেন হয়। মূলত অস্ট্রেলিয়া, জাপান, আফ্রিকা সহ বিভিন্ন দেশের সাথে ইউজড স্পেয়ার পার্টসগুলো আমদানি রপ্তানি করা হয়। যেহেতু আমাদের কষ্ট হচ্ছে ভিসা বন্ধ, তাই আমাদের যে দেশে যে রেমিটেন্স গুলা এটা অন্য দেশে চলে যাচ্ছে। অন্য দেশে যাওয়ার ফলে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো তাদের উদ্যোগটা অনেক ভালো এবং বাংলাদেশের জন্য ভালো, প্রচুর পরিমাণ রেমিটেন্স। ইনশাআল্লাহ এখানে আমার খুব ভালো লাগছে। এখানে ইয়ং শেফ যারা আছেন তারা এই ব্যবসার সাথে জড়িত। আমার মনে হয় এখানে বিদেশি থেকে বাংলাদেশের লোকগুলা খুব ভালো ব্যবসা করতে, বিশেষ করে ইয়ং যারা আছে তারা এখানে খুব ভালো ব্যবসা করতেছে। ভিসা বন্ধ হওয়ার কারণে আমাদের লোকজন পাচ্ছি না, এবং আরো জটিলতার কারণে এখানে মনে করেন বাইরের কান্ট্রির লোক নিতে হচ্ছে। আমাদের রেমিটেন্সটা বাইরে যাচ্ছে, আমাদের বাংলাদেশে যাচ্ছে না, এবং অলওয়েজ আমাদের বাংলাদেশি যদি হয় আমাদের জন্য আরো ভালো হবে। 2024-25 অর্থ বছরের জুলাই-অক্টোবরে আমিরাত থেকে রেমিটেন্স এসেছে 136,58,50,000 ডলার। এ সময় যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স এসেছে 141,82,80,000 মার্কিন ডলার। BMETর তথ্য অনুযায়ী 1.5 কোটি প্রবাসী রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে, যেখানে আমিরাতে রয়েছেন 10 লাখ এবং যুক্তরাষ্ট্রে রয়েছে 4 লাখ প্রবাসী। তাই দ্রুত কূটনৈতিক তৎপরতায় ভিসা সমস্যা নিরসন চান আমিরাত প্রবাসীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।
লেবাননের যুদ্ধবিরতির পর গাজায় আগ্রাসনের মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। বুধবার গাজার একটি স্কুলে ইসরায়েলি বোমার আঘাতে প্রাণ হারার অন্তত 15 জন। অধিকৃত পশ্চিম তীরেও চলছে ইসরায়েলি বর্বরতা। এরই মধ্যে গাজায় খাদ্য সংকট চরমে পৌঁছার সতর্কতা দিয়েছে জাতিসংঘ ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA। নাসরিন আক্তারের রিপোর্ট। যুদ্ধ বিধ্বস্ত এক দেশ ভাসছে মুক্তির আনন্দে, অন্যদিকে আরেক দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিতে চলছে মহাপরিকল্পনা। এরই মধ্যে গাজায় আগ্রাসনের মাত্রা বাড়িয়েছে ইসরায়েল বাহিনী। বুধবার গাজার একটি স্কুলে ইসরায়েলি বোমার আঘাতে প্রাণ হারান অন্তত 15 জন। অধিকৃত পশ্চিম তীরেও চলছে ইসরায়েলি বর্বরতা। আল জাজিরার ঊর্ধ্বতন রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা জানান, গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইসরায়েলি সৈন্যদের মুক্ত করতেই নেতানিয়াহু প্রশাসন লেবাননের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আমরা লেবাননে যুদ্ধবিরতির কথা শুনেছি। আমরা আশা করছি যে সব আরব ও পশ্চিমা দেশগুলো আমাদের ব্যাপারে দয়াশীল হবেন। আমরা এখন ক্লান্ত। আমরা যুদ্ধবিরতি চাই, শান্তি চাই। আমাদের বাড়িও নিজ নিজ এলাকায় ফিরতে চাই। এরই মধ্যে মধ্য গাজায় খাদ্য সংকট চরমে পৌঁছার সতর্কতা দিয়েছে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA। ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, প্রতিদিন গাজায় যে বোমা বর্ষণ চলছে তা অনেক বেশি ভয়াবহ। উপত্যকাটির মানুষের মাথার উপর কোনো আশ্রয় নেই, এমনকি বৃষ্টি থেকে বাঁচতেও নেই কোনো ব্যবস্থা। লেবাননের মতো গাজাবাসীরও প্রত্যাশা যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেবে বিশ্ব নেতারা। আমি ব্যথিত। আমরা 1 বছরের বেশি সময় ধরে এই মৃত্যু দেখছি। এখানে প্রতিদিন শিশুরা মারা যাচ্ছে, প্রতিদিন নারীরা মারা যাচ্ছে, কোনো হাসপাতাল নেই। আমরা প্রতিটি দেশ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে এই যুদ্ধ বন্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করছি। জাতিসংঘের মুখপাত্র ফারহান হক জানান, গত মাসে গাজার 486টি স্বাস্থ্য সেবা কেন্দ্রের মধ্যে মাত্র 5টি পূর্ণ কার্যক্রম অব্যাহত রাখতে পেরেছে। উপত্যকাটির প্রায় অর্ধেকের বেশি হাসপাতাল অকার্যকর। অন্যদিকে 233টি হাসপাতাল আংশিক কার্যক্রম চালাচ্ছে। গাজার উত্তরাঞ্চল বেইত লাহিয়া ও জাবালিয়াতে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানায় হামাস। এই হত্যা বন্ধে বিশ্বমহলকে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।